আচ্ছা, এক্সেলের আজকে আমরা এই হোম ট্যাব থেকে যাব, ঠিক আছে। ট্যাবের কিছু অপশান আমরা এতদিন দেখবা এক্সেলে কাজ করেছি, কিন্তু কোনো ট্যাব থেকে কোনো অপশান, যেমন এমএস ওয়ার্ডে শিখিয়েছিলাম এটা কি শিখিয়েছিলাম, এখানে কোনো কিছু শেখায়নি, ঠিক আছে। আজকে যেটা করব আমরা ট্যাবের কিছু অপশান শিখবো। অনেকটাই আমরা জানি, জানি বলতে কোনগুলো জানি, যেমন তোমার এইগুলো জানি যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সাইজ বড় ছোট, এগুলো তো আমরা জানি। এখানে একটা নতুন জিনিস, এখানে একটা অপশান আছে যেটা হচ্ছে বর্ডার। বর্ডার মানে কি, এইগুলো যে তুমি এন্ট্রি করেছো, দাগগুলো দেখতে পাচ্ছ চোখে, গ্রিড লাইন বলা হয়। এই দাগগুলো কিন্তু প্রিন্ট আউটে আসে না। তুমি যখন প্রিন্ট আউট নিবা, এখানে প্রিন্টে গিয়ে প্রিন্ট প্রিভিউ দেখো, দেখো আসবে না। এই দেখো সাদা দেখাচ্ছে, সাদা প্রিন্ট আউট আসছে না। তাহলে কি করবে, একে তোমাকে বর্ডার দিতে হবে, সিলেক্ট করে নেবে যতটা দিতে চাইছো। যদি এতটা দিতে চাও তাহলে এতটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এই বর্ডারে গিয়ে কি কোন বর্ডারটা করবে, অল বর্ডার করবে, ঠিক আছে। আউটসাইড করলে এই চারি সাইডে আসবে, তাই মধ্যে আসবে না। তাহলে এটাকে অল বর্ডার করব। এবার প্রিন্ট প্রিভিউ দেখি, প্রিন্টে গিয়ে প্রিন্ট প্রিভিউ, এবার বর্ডার এসছে, ঠিক আছে। তাহলে এই বর্ডার না দিলে কিন্তু বর্ডার প্রিন্ট আউট আসে না, ঠিক আছে। সুতরাং এখানে একটা বর্ডার অপশন আছে নতুন। আর কি আছে, এইগুলো তো জানো, অ্যালাইনমেন্ট। এই যে লেখাটা সেলের ডান দিক চেপে আছে, একে যদি মনে করো সেন্টারে, তাহলে সেন্টারে আসবে। বাম দিক করলে বাম দিকে, হ্যাঁ সবগুলো একসাথে করলে একসাথে হয়ে যাবে। তাহলে সবগুলোকে সিলেক্ট করে নেবো আমি একসাথে, দিয়ে একদম সেন্টার। আর এই সেন্টারটাও করবো, ঠিক আছে। এই সেন্টার মানে কি, সেলের এই যে এই সেলটা যদি বড় করে তাহলে বুঝতে পারবা। এটা দেখো, এইখানে এটা ছিল নিচে, এটা মিডলে, এটা হচ্ছে উপরে, ঠিক আছে। তাহলে তুমি উপর নিচে এবং ওপর, মিডিল এবং নিচ করতে পারো, মানে আপ মিডিল অ্যান্ড ডাউন করতে পারো। আর এটা লেফট রাইট সেন্টার করতে পারো, ঠিক আছে। তাহলে কোন জায়গায় রাখবো, সেন্টারের সেন্টারে। সেন্টার হলো এইটা সেন্টার, ঠিক আছে। তাহলে সেন্টার হয়ে গেল। তাহলে এটা আমরা এইভাবে অ্যালাইনমেন্টটা সেট করতে পারি। আর একটা জিনিস আছে এইখানে, যেটাকে বলা হয় ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা হচ্ছে এই সেলের লেখাগুলোকে ঘোরাতে পারি। যেমন তুমি নামটা যদি বিএনজি না লিখে বেঙ্গলি লেখো, সাপোজ ধরে BENGAL, বেঙ্গলি, ঠিক আছে। এটা লিখলে ইংলিশ, বড় বড় নাম লিখেছো, ENGLISH, ইংলিশ, ওকে। পুরো সাবজেক্টের নামটা লিখেছো, তাহলে এটা তো অতটা জায়গা নিচ্ছে, এতটা জায়গা নিচ্ছে, তাই না। তাহলে এরকম অনেকটা জায়গা নেবে। আমার লেখাতেও নাম্বার তো ছোট্টর উপরে আছে, তাহলে কিন্তু এতটা জায়গা ওকে দিতেই হবে। কারণ দিতে হবে, কারণ এই উপরে হেডিংটা এত বড়। তাহলে এর ওরিয়েন্টেশনটাকে আমরা দেখি চেঞ্জ করে নিতে পারি। কি করে, সিলেক্ট করে নেবে পুরোটাই যতটা করতে চাইছো। এই ওরিয়েন্টেশনে গিয়ে কোন ধরনের করবে, বিভিন্ন রকমের অ্যাঙ্গেল আছে, ডান দিকে এরকম কোণা আছে, এরকম কোণা আছে, ভার্টিক্যাল আছে, হরাইজন্টাল আছে, এগুলো আছে, বিভিন্ন রকম অ্যাঙ্গেল আছে, এগুলো চেঞ্জ করে নিতে পারো। তো আমি ধরে নাও যদি এই অ্যাঙ্গেলটা করি, ক্লিক করে দেখা এরকম হবে। কিন্তু এরকম অ্যাঙ্গেল সাধারণত খুব কম থাকে, তবে কোনো কোনো ক্ষেত্রে তুমি অ্যাঙ্গেল করতে পারো এরকম, ওকে। এই অ্যাঙ্গেলটা না করে আমি করলাম কি, এই অ্যাঙ্গেলটাই করলাম, এই অ্যাঙ্গেলটা, এই দেখো, ঠিক আছে। এবার ঘরগুলোকে ছোট করে নিতে পারবো, কারণ এটা হয়তো হাইটটা বড় হলো আমার, ঠিক আছে, কিন্তু উইথটা তো কম লাগছে, চওড়া কম লাগছে। তাহলে এটাকে ছোট করে নিলাম। এবার দেখো জায়গা অনেকটাই কম লাগবে আমার, এই দেখো পার্সেন্টেজে এতটা বেশি লাগছে, কারণ পার্সেন্টেজ দশমিকের ঘর অনেক বেশি আছে। দশমিকের ঘরটাকে আমি এখান থেকে কমিয়ে দেবো। এখানে গিয়ে দশমিকের ঘরটাকে আমরা কমিয়ে দেবো। এটাতে বাড়ে আর এটাতে কী হয়, কমে। তাই দশমিকের ঘর দুটো রাখবো, তার বেশি রাখবো না। দিয়ে এবার ডবল ক্লিক করে এখানে দেখো, এটা অটোমেটিক ছোটো হয়ে যাবে, ঠিক আছে। আর দশমিক যদি নাই রাখতে চাও, তাহলে সংখ্যাতে চলে আসবে শুধু। তাহলে কত কম জায়গা লেগে গেল। তাহলে এই ওরিয়েন্টেশনের সাহায্যে কী করতে পারো, এবার দেখো লেখাগুলো, এটা এবার কেমন লাগছে দেখতে। কেন লাগছে না, কারণ এই নেমটা মিডিলে নাই, তাই না। তাহলে এটাকে সিলেক্ট করে নিলাম, দিয়ে আমি এই সেন্টারে ক্লিক করে দিলাম, এই সেন্টারে করলাম, সবাই দেখো ঠিক মিডিলে চলে এলো, ঠিক আছে, একদম মিডিলে। তাহলে এইভাবে ওরিয়েন্টেশনটা আমরা এখানে চেঞ্জ করে নিতে পারবো। এই একটা এখানে শেখার জিনিস আছে। তাহলে এই যে অপশানগুলো আমরা যাচ্ছি, তোমাদের দেখবে এখানে আছে, দেখো ওরিয়েন্টেশন আছে, র্যাপ টেক্সট আছে, মার্জ অ্যান্ড সেন্টার আছে, এইগুলো শেখাচ্ছি আমি, ঠিক আছে। তাহলে ওরিয়েন্টেশনের কাজ কি, আমরা সেলেকে বিভিন্ন ওরিয়েন্টেশনে বা অ্যাঙ্গেলে ঘোরাতে পারি, ঠিক আছে। এর আবার ইচ্ছা মতন অ্যাঙ্গেলও করতে পারো তুমি। কেমন, তুমি সিলেক্ট করে নিলে, এইটার পর দেখায়, একটার পর দেখাই। তুমি যদি একসাথে এতগুলো সিলেক্ট করো, এতগুলোর উপরেই অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তাহলে একটার পর দেখাচ্ছি আমি। এই ওরিয়েন্টেশনে গিয়ে তুমি এই ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট বলে এখানে আছে, এখানে ক্লিক করবে। এখানে গিয়ে দেখবে এই যে অ্যাঙ্গেল, এই যে এটা দেখতে পাচ্ছি, এইটাকে ধরে মাউস দিয়ে ধরে যদি তুমি ঘোরাও, ইচ্ছা মতো নিজের মতন অ্যাঙ্গেল সেট করতে পারো, যেখানে খুশি যতটা খুশি অ্যাঙ্গেল তুমি চাইছো। সামান্য এরকম 45 ডিগ্রি বা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, মানে 45 ডিগ্রি। তাহলে আমি এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে চাইছি, ওকে করো। তাহলে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, দেখো। এবার যেহেতু বর্ডারটা দিয়েছিলাম, তাই বর্ডারের সঙ্গে বর্ডারটা চলে আসছে, এটা খারাপ লাগছে, ঠিক আছে। তখন বর্ডারটা তুলে দিতে হবে, ওকে। তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। তাহলে এইভাবে তুমি অ্যাঙ্গেলগুলোকে সেট করতে পারো। এইখানে গিয়ে কোথায় গিয়ে, ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে গিয়ে। আর যদি বলো না আমার যেমন ছিল ওপরে থাক, এরকমই থাক, তাহলে ওকে করো, তাহলে এরকমই থাকবে। হ্যাঁ, এইটা কত, এটা 90 ডিগ্রি হয়েছে, এইদিকে হয়েছে 90 ডিগ্রি। তুমি এটা না করে তুমি যদি মনে করো এইদিকে করবো, তাহলে এরকম ঘুরে যাবে, যেমন করবা, বুঝতে পারলো তো। সোজা করবো, তাহলে সোজা করতে গেলে এখান থেকে কিন্তু সোজা হবে না, দেখো এখান থেকে সোজা অপশান একটা আছে,
ঘুরিয়ে দিয়েছ, সোজা করতে পারবে না। সোজা করতে গেলে তোমাকে ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে যেতে হবে, এইখানে গিয়ে এই 0 ডিগ্রিতে আসতে হবে, এই 0 ডিগ্রিতে দিয়ে ওকে করতে হবে, তাহলে এইটা সোজা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এগুলোকে, যেমন নেম রোল, এটাকে নেমটাকে সোজা করেছি, রোলটাকেও সোজা করতে চাইছি, তাহলে রোলটাকেও গিয়ে কী করবো, ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, আর এখানে কত ডিগ্রি করবো, এই 0 ডিগ্রিতে ক্লিক করে দেবো, এখানটায় চলে আসতে ওকে করে দেবো, হয়ে গেল সোজা। ঠিক আছে, তাহলে এইগুলো চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে। ওরিয়েন্টেশনটা বুঝতে পারলে, বা ওরিয়েন্টেশনে কোনো সমস্যা আছে? আর একটা মজার জিনিস দেখো, এইখান থেকে ওরিয়েন্টেশন থেকে আর একটা নতুন জিনিস শিখবো আমরা। এই সেলটাকে যদি টানতে টানতে আমরা ছোট করি, এত আমি চাইছি নামটা এর মধ্যে রাখতে, তাহলে বাকি লেখাগুলো কি হচ্ছে, ভিতরে ঢুকে যাচ্ছে, দেখা যাচ্ছে না, তাই না? তাহলে তো সমস্যা, দেখা যাচ্ছে না। আমি চাইছি লেখার সাইজগুলোকে ছোট করে দিয়ে, এটাকে ছোট করে দিই যদি, তাহলে যেন এঁটে যায়। তাহলে লেখার সাইজ এখান থেকে ছোট করো, আর ছোট হচ্ছে না, 8-এর থেকে ছোট আসছে না, তাও আসছে না, এখানে এবার এতটা বড় করতে হচ্ছে, তাই না? সবাই ছোট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা সাইজটা ছিল কত আমাদের, 11 ছিল। ঠিক আছে, 11 ছিল, 11ই থাক। এবার দেখো একটা মজার জিনিস, এই সেলটাকে তুমি সিলেক্ট করে নিলে পুরোটাই, যতটা করবা, বা পুরো কলমে ক্লিক করে দিলে একদম শেষ পর্যন্ত সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে, এইখানে গিয়ে সেল অ্যালাইনমেন্টে গিয়ে এখানে একটা অপশান আছে, দেখো শ্রিঙ্ক টু ফিট। শ্রিঙ্ক টু ফিট আছে, শ্রিঙ্ক টু ফিট, আর একটা র্যাপ টেক্সট আছে। তো র্যাপ টেক্সটটা ওখানে একটা অপশান আছে, র্যাপ টেক্সট এখানে অপশান আছে, এখান থেকেও করতে পারো বা এখান থেকেও করতে পারো, দুটো জায়গা থেকে আছে। তো আমি শ্রিঙ্ক টু ফিটে ক্লিক করলাম, মানে তোমার সেল যত বড়, সেলকে যত ছোট করবা অটোমেটিক লেখা ফিট হয়ে যাবে, তোমাকে আর চিন্তা ভাবনা করতে হবে না যে সাইজ ছোট করবো না বড় করবো। সেল বড় হলে লেখা যা সাইজ সেটাই থেকে যাবে, আর যদি সেল ছোট করে দাও, ওকে যদি ছোট করার প্রয়োজন মনে হয় তাহলে অটোমেটিক্যালি ছোট করে নেবে। ঠিক আছে, ওকে করি শ্রিঙ্ক টু ফিট। এবার তুমি এটাকে ছোট করো, কমো, দেখো কেউ ছোট হয়েছে, কে ছোট হয়েছে সাইজ, কার সাইজ? একাই কাঞ্চন সরকার ছোট হয়েছে, অন্য কেউ কিন্তু ছোট হয়নি, কারণ ওকেই ছোট করার প্রয়োজন, কারণ ও বড় ছিল নামটা। আর একটু ছোট করি, এবার কে কে ছোট হলো, কাঞ্চন সরকার, সুমন সরকারও ছোট হলো, এরা কি ছোট হলো, এরা হলো না। ঠিক আছে, আরও ছোট করো, এই দেখো সৌরভও ছোট হয়েছে একটু, এই দেখো, যে যাকে যতটা দরকার অটোমেটিক্যালি সিঙ্ক করে নিচ্ছে। তাহলে তুমি সেল যদি এইটুকু করো, তাহলে এইটুকুর মধ্যেই লেখাটা থেকে যাবে, তাতে যত ছোট করার দরকার অটোমেটিক্যালি ছোট করে নেবে, আমাকে ওই সাইজের কথা ভাবতে হবে না, 11 বা 8 এরকম ভাবতে হবে না। বোঝা যাচ্ছে? তাহলে সিঙ্ক টু ফিটটা খুব কাজে লাগে আমাদের, এটা অনেকেই জানে না অপশানটা, এটা কিন্তু অনেকেই জানে না যে সিঙ্ক টু ফিট কাজে লাগে, কারণ অনেক সময় আটছে না, তখন ছোটো করবো, সাইজ ছোটো করবো, কমাবো, অনেক সময় লেগে যায়। সিঙ্ক টু ফিট করে দেবো, অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে। ঠিক আছে, আর সিঙ্ক টু ফিট না করে যদি র্যাপ টেক্সট করে দাও, এটা যদি করে দাও, তাহলে কী হবে, তুমি যখনই ছোট করবে লেখাটা নিচে লাইনে চলে আসবে। আসছে, এর মধ্যে আসছে তো, র্যাপ টেক্সট করি, এই দেখো নিচে লাইনে চলে আসছে। র্যাপ টেক্সট করলে কী হচ্ছে, নিচে লাইনে চলে আসবে, কলমে উইথটাকে, এই সরি হাইটটাকে বাড়িয়ে দিবে। ঠিক আছে, চড়াটা বাড়িয়ে দিবে, নিচে নিচে চলে আসবে। র্যাপ টেক্সট হচ্ছে এইটাই, তোমাকে একটা সেলের মধ্যেই সব দেখাবে কিন্তু নিচে চলে আসবে। এটাকে উঠিয়ে দিলাম, আমার এই সিঙ্ক টু ফিট থাকলে ভালো হবে। ঠিক আছে, এই র্যাপ টেক্সটটা এখানে ক্লিক করে রাখলাম তো, এবার এখানে গিয়ে দেখো, এই যে এই অ্যালাইন, এখানে গিয়ে দেখো, দেখো তো র্যাপ টেক্সটে ক্লিক হয়ে আছে, দেখতে পাচ্ছ? তাহলে এটা তুলে দিলাম, ওইখান থেকেও তুলতে পারো, এখান থেকেও তুলতে পারো, ওকে করো, তাহলে যেমন ছিল সেরকম থেকে যাবে। তাহলে তুমি সিঙ্ক টু ফিট করবে না র্যাপ টেক্সট করবে, তোমার ব্যাপার। ঠিক আছে, এইটা, তাহলে এই দুটো অপশান ক্লিয়ার হলো। র্যাপ টেক্সটটা বুঝতে পারলে, র্যাপ টেক্সট হচ্ছে যে আমরা যদি না আটে একটা সেলের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে র্যাপ টেক্সট অপশানটা আমরা ক্লিক করবো। ঠিক আছে, আচ্ছা, আর এখানে একটা আছে মার্জ অ্যান্ড সেন্টার। আমরা এমএস ওয়ার্ডে মার্জ সেল শিখেছিলাম, যে দুটো সেল বা তিনটে সেলকে বড় করার জন্য, এই যে এই দুটো সেলকে সিলেক্ট করলাম, এই কটা সেল সিলেক্ট করেছি এখানে, 4টে বা 5টা 6টা 7টা 8টা এতগুলো সেল সিলেক্ট করেছি, বা এই দুটোকে সিলেক্ট করেছি। সিলেক্ট করে নিয়ে তুমি যখন মার্জে ক্লিক করবা, তখন এটা দেখো একটা সেল হয়ে যাবে, দেখো একটা হয়ে যায়নি, এইটা হচ্ছে মার্জ সেল। ওকে, আমরা মার্জ সেলের এক্সাম্পল দেখেছি। এক্সাম্পল বলতে কি, দেখো এখানে আমি কিছু এতে হেডিংয়ে যাই, এখানে হেডিং আছে, এখানে হেডিং না, এই সাইডে আসি। ইন্টারেস্ট করলাম কোথায় জানো, এখানে ইন্টারেস্ট করলাম, ওপরে দেখো ইন্টারেস্ট ক্যালকুলেশন বলে একটা ঘরেই লেখা আছে, এটা একটাই সেল, এত বড়টা। তার মানে কি করেছি, ওখানকে পুরোটাকে কি করে দিয়েছি আমি, মার্জ করে দিয়েছি এখান থেকে, তাই না? তাহলে এইভাবে তুমি মার্জ সেল করতে পারো। তুমি যদি এখানে এখানে হেডিংয়ে মার্কশিট দিতে চাও, একটা কলম ঢুকিয়ে দাও, ওপরে একটা রো ঢুকিয়ে দাও। ঠিক আছে, রো কী করে রো ঢুকাবে, এই রো এর উপর মাউস পয়েন্টার নিয়ে গিয়ে নাম্বারের উপর রাইট ক্লিক করো, ইনসার্ট করে দাও, তাহলে রো অটোমেটিক ঢুকে যাবে উপরে। ঠিক আছে, বুঝতে পারলে রো কী করে ঢুকালাম, রো ঢুকে গেল। তাহলে এই সেলগুলোকে এখান থেকে এতটা আমি মার্জ করতে চাইছি, এখানে লিখবো মার্কশিট বা কিছু একটা লিখবো, আমি সিলেক্ট করে কি করলাম, এখানে মার্জ সেল। এবার এখানে দিয়ে দিলাম রেজাল্ট সিট, RESULT, রেজাল্ট SHEET, রেজাল্ট সিট 2025। রেজাল্ট হ্যাঁ, কই হলো না যে, এই তো শেষে।
হয়েছে? তাহলে এটা একটাই ঘর হয়ে গেছে। এর ভিতরে যদি কালার দেবো মনে করো, কালার দিতে পারো। এই লেখাকে কালার দিতে গেলে এখান থেকে লেখাকে কালার দেওয়া যাবে, এবং তুমি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বড় ছোট যা করবে এটা হলো, এইটা হচ্ছে মার্জ সেল। ঠিক আছে, এটা হলো মার্জ সেল। ক্লিয়ার? তাহলে মার্জ সেল কী করা যাচ্ছে? মার্জ সেলের সাহায্যে আমরা অনেকগুলো সেলকে একটা সেলে পরিণত করতে পারি, এবং এইখানে যদি আবার ক্লিক করে দিই এটা আনমার্জ হয়ে যায়, আগের অবস্থায় চলে আসে। দেখো আগের অবস্থায় আবার চলে এলো, এই দাগগুলো উঠে গেছে, দাগগুলো আবার তোমাকে বর্ডার দিতে হবে, এখানে গিয়ে দিলে আবার দাগগুলো চলে আসবে। ঠিক আছে, মার্জ সেলের ভিতরে কিছু অপশান আছে, ড্রপডাউনে ক্লিক করো, আমরা দেখতে পাবো মার্জ অ্যান্ড সেন্টার। প্রথম অপশানটাই হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ সেল, এটা মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ অ্যাক্রস, মার্জ সেল, আর আনমার্জ সেল। আনমার্জ মানে হচ্ছে তুলে দেওয়া মার্জটাকে। ধরে নাও এতগুলোকে তুমি সিলেক্ট করেছো, এই যে এতটা সিলেক্ট করেছি আমি, ধরে নাও এইখান থেকে এতটা সিলেক্ট করেছি, সবগুলোকে একটা করতে চাইছি, তাহলে এখানে ক্লিক করলে এটা মার্জ হবে এবং সেন্টার হবে। সেন্টার মিনস লেখা সেন্টার থেকে শুরু হবে, দেখো লেখা মধ্যে থেকে শুরু হচ্ছে না? আচ্ছা, এটাই মার্জ অ্যান্ড সেন্টার, মানে অ্যালাইনমেন্টটা সেন্টারে থাকে, আর কিছু না। এবার তুমি এখান থেকে শুধু সিলেক্ট করলা, সিলেক্ট করে তুমি এই ড্রপডাউনে গিয়ে মার্জ সেলে ক্লিক করো। হ্যাঁ, শুধু মার্জ সেল, মার্জ অ্যাক্রসটা পরে বোঝাচ্ছি। মার্জ সেলে ক্লিক করো, মার্জ সেলে ক্লিক করো, তো এবার লেখা শুরু করো। কোথা থেকে লেখা শুরু হচ্ছে? তাহলে এর অ্যালাইনমেন্টটা কোন দিকে আসছে? লেফটে আসছে। কিছুই পার্থক্য না দুটোর মধ্যে, এটা সেন্টারে আসে, এটা লেফটে আসে। তাহলে এইটা হচ্ছে মার্জ সেল, আর এটা মার্জ সেন্টার, আর কিছু না। তাহলে দুটোতে আমি যদি এই অ্যালাইনমেন্ট নিয়ে তো কোনো ফ্যাক্টর নেই, পরবর্তীতে আমি অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি, যেখানে খুশি রাখতে পারি। এটাকেও সিলেক্ট করে আমি অ্যালাইনমেন্ট আমি যেখানে খুশি রাখতে পারি, তাই না? সিলেক্ট করে রেখে দিলাম অ্যালাইনমেন্ট। ঠিক আছে, আর এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মার্জ অ্যাক্রস। মার্জ অ্যাক্রসটা দেখবো, ধরুন এটা বর্ডার দিয়ে রেখে, তাহলে ভালো বুঝতে পারবে। মার্জ অ্যাক্রসটা কি? তোমাকে বললাম যে এই কলমে আমি এরকম লম্বা লম্বা ঘর চাইছি, মানে এইটাকে মার্জ করবে, আবার এইটাকে মার্জ করবে, এরকম লম্বা লম্বা ঘর চাইছি। বুঝতে পারছো কী চাইছি? তাহলে এইটা আমাকে করতে কতবার সময় লাগছে? 3বার করতে হলো আমাকে আলাদা আলাদা করে। এই জিনিসটাই আমি আন্ডু করে নিই একবার। এই জিনিসটাই তুমি সরাসরি কলমের দাগগুলো মেটাতে চাইলে সিলেক্ট করে নাও কতটা নিতে চাইছো, সিলেক্ট করে নিয়ে মার্জ অ্যাক্রসে ক্লিক করে দাও, কলমের ডাইরেক্ট দাগগুলো মিটিয়ে যাবে। শুধুমাত্র তুমি যেমন চাইছিলে এটা অটোমেটিক হয়ে যায়, একবারই হয়ে যাবে, বারবার আমাকে একটা একটা করে করতে হবে। লম্বালম্বি দাগটাই মেটালো, এই দাগটাকে এই দাগটাকে যদি মেটাতে চাও, হরাইজন্টাল দাগটাকে, এইটা মেটানো মানে হচ্ছে মার্জ সেল করে দাও, আর তাছাড়া উপায় নাই। তোমাকে তখন কীভাবে করতে হবে? এরকম এইভাবে সিলেক্ট করে করে তোমাকে মার্জ সেল করতে হবে। এই অপশানটা নাই, তুমি যেটা বলতে চাইছি এরকম রাখতে চাইছি, এটা রাখতে চাইছি, এইটা নাই, মার্জ অ্যাক্রসটা দিয়ে আছে, এটা নাই, এটা তোমাকে ইন্ডিভিজুয়াল করতে হবে এরকম যদি করতে চাও তাহলে। ঠিক আছে, তাহলে মার্জ সেলের ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে যে কোনো জায়গায় মার্জ সেল করতে পারি। মার্জ সেল তুলতে গেলে কী করতে হবে? সিলেক্ট করতে হবে, দিয়ে এর উপরে একবার ক্লিক করে দিলে এটা আনমার্জ হয়ে যায়, আগের অবস্থায় চলে আসে। ঠিক আছে, আনমার্জে গিয়ে ক্লিক করতেও পারো তুমি, এখানে গিয়ে আনমার্জে ক্লিক করতে পারো, কোনো অসুবিধা নাই, ডাইরেক্টলি আনমার্জ হয়ে যায় আমাদের। তাহলে সিলেক্ট করলাম, এগুলো সিলেক্ট করে নিলাম ডাইরেক্টলি, আর একবার ক্লিক করে দিলাম ওর উপরে, দেখো আনমার্জ হয়ে যাবে, এরকম চলে এলো, বর্ডার দিয়ে দাও, দেখো আগের অবস্থাতে ফেরত আসবে। ঠিক আছে, তাহলে একবার সিলেক্ট করে নিয়ে আমরা ওটাকে আনমার্জ করে নিতে পারি। তাহলে মার্জ অ্যান্ড আনমার্জ, তাহলে এইখানে যে অপশানগুলো ছিল আমাদের ওরিয়েন্টেশন, র্যাপ টেক্সট, আর মার্জ অ্যান্ড সেন্টার বা মার্জ সেল, বলো কোনো অসুবিধা, বুঝতে অসুবিধা হলো? তাহলে পরে চলে আসি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং। এটা একটা ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় কন্ডিশনাল ফরম্যাটিং। দিস অপশান ইজ ইউজ টু চেঞ্জ সিলেক্টেড সেল ফর্ম স্টাইল বা ফরম্যাট ইউজিং কন্ডিশন। শর্ত দিয়ে লেখার স্টাইল চেঞ্জ করতে পারবা, সেলের স্টাইল চেঞ্জ করতে পারবা, এটাকে বলা হয় কন্ডিশনাল ফরম্যাটিং। আমি একবার ভালো করে বুঝিয়ে দিই, নাহলে বুঝতে পারবে না। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আগে কিছু আছে কিনা দেখে নিই। কন্ডিশনাল ফরম্যাটিং তো এটা, তার আগে এই অপশানগুলো আছে, এই অপশানগুলো আমি তোমাদের সেরকমভাবে লেখাইনি কিছু, তো এই অপশানগুলো একটু যদি বোঝার দরকার হয় আমি জাস্ট বলে দিচ্ছি। বলো দেখি তোমরা কেউ বুঝতে পারছো কিনা কোনটার কি কাজ। এইখানে এইটার কাজ কি? এইখানে জেনারেল লেখা আছে, এটার কাজ কি? এই যে জেনারেল আছে, কি কি আছে এই ড্রপডাউনের মধ্যে? অ্যাকচুয়ালি গ্রুপটার নাম হচ্ছে নাম্বার বলে আছে গ্রুপটার নাম। তো এখানে আছে জেনারেল আছে, নাম্বার আছে, কারেন্সি আছে, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সাইন্টিফিক এবং টেক্সট বলে লাস্টে আছে। এইগুলোর কাজ কি বলো, কেউ বলতে পারবে কি হতে পারে? জানো না? দেখো না, এটা হচ্ছে ফরম্যাট চেঞ্জ করা যায়, আমি বলে দিই ক্লিয়ার একটু ভালো করে। ফরম্যাট, ধরে নাও এই ঘরে তুমি যে ভ্যালু নাম্বার এন্ট্রি করবা, ঠিক আছে, নতুন একটা সিট নিই, এই সিটে করে লাভ নেই, এই সিটটায় আলাদা একটা সিট নিয়ে নিচ্ছি আমি, নতুন একটা সিট নিলাম এই সিটে। ঠিক আছে, আচ্ছা,
একটু ভালো করে দেখো, এই এই সেলগুলোতে আমি যখন নাম্বার এন্ট্রি করছি তখন আমার ডান দিকে আসছে, অক্ষর এন্ট্রি করছি তখন বাম দিকে চলে আসছে, তাই না? নাম্বার অটোমেটিক ডান দিকে নিয়ে নিচ্ছে, কিন্তু আমি চাইছি 0.00 যেন বসে যায় ওর সাথে। নাম্বার মানে তো সংখ্যার সঙ্গে 0.00 থাকবে, তাহলে তুমি যে ভ্যালুগুলো এন্ট্রি করবে সেখানে 0.00 আসছে, আসছে না। এটা একটা সংখ্যা আসছে কিন্তু টাকা পয়সা বা নাম্বার আসছে না। তুমি যতটা সেলকে সিলেক্ট করে, এটা জেনারেল থাকে তো, জেনারেলে কী হয়, তুমি নাম্বার এন্ট্রি করতে পারো, ডেট এন্ট্রি করতে পারো, অটোমেটিক ফরম্যাটে নিয়ে নেয়। তুমি যদি বলে দাও এখান থেকে সিলেক্ট করে যে না এটা আমি যা এন্ট্রি করবো যেন নাম্বারই হয়, তাহলে সিলেক্ট করে দাও, দিয়ে এখানে তুমি এবার এন্ট্রি করো টাকা পয়সার ভ্যালু, দেখো অটোমেটিক চলে আসছে। বুঝতে পারলাম? এবার এটাকে সিলেক্ট করলাম, সিএরটা 8 পর্যন্ত সিলেক্ট করে আমি বললাম এটা কি হবে, এটা কারেন্সি হবে। তাহলে এবার কারেন্সি মানে কি, কারেন্সি মানে কি টাকা পয়সা, টাকা টাকা। তো ডলার সাইন কেন আসছে, কারণ সফটওয়্যারটা তো আমাদের ইন্ডিয়ান না, সেই কারণে ডলার সাইন চলে আসছে। এবার তুমি যদি চাও যে কারেন্সির যে ফরম্যাটটা আমাকে দিয়েছে ডলার সাইন, এই সাইনটা আমি রাখবো না, এখানে আমাদের ইন্ডিয়ান সাইন থাকবে, রুপিস বা আরএস এসব থাকবে, তাহলে এই যে কারেন্সি ফরম্যাট আছে এখানে, এইখানে যাবে, এই দেখো ইন্ডিয়ান লেখা আছে, ইন্ডিয়া 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 আছে কি এখানে, ইন্ডিয়া নেই, তাহলে আমাকে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে যেতে হবে। এইখান থেকে এই সিম্বল লেখা আছে, এই সিম্বলের এখান থেকে খুঁজতে হবে ইন্ডিয়া কোথায় আছে, খুঁজো এবার ইন্ডিয়া। সার্চ আসবে না, এখানে সার্চ করা যাবে না, লেখা জায়গা নাই তো সার্চ করা যাবে না, তাহলে ড্রপ ডাউনে নেমে আমাকে ইন্ডিয়া খুঁজতে হবে। ডাউনলোড করতে করতে যাও, দেখবা টাকা আমার চোখে চলে যেতে পারে, ইন্ডিয়া IND, আয়ারল্যান্ড পেলাম, ইটালি পেলাম দেখতে, ইন্ডিয়া সিম্বলটাও দেখতে পাবে। টাকা পেয়েছি বাংলাদেশে, দেখো টাকা, হ্যাঁ বাংলাদেশের আকার লেখা থাকে, লেখা থাকে টাকা। এটা যদি করে দাও, এটাই দেখায় একবার, এটা করে দিয়ে ওকে করো, দেখো এই দেখো তুমি যা এন্ট্রি করবো ওর সঙ্গে কি চলে আসবে, চলে আসবে, হ্যাঁ টাকার। তাহলে আমি টা করতে চাইছি না, এইখান থেকে কি করতে চাইছি, মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে যাব, আমাদের রুপিজের সিম্বলটাই আমি খুঁজি, আছে আছে অবশ্যই আছে, ইন্ডিয়া রুপিজ আছে, আবার ওই যে তোমার ওই সিম্বলটা যদি না পাওয়া যায় না, মানে আপডেটেড ভার্সন না হলে ওই সিম্বলগুলো ডাউনলোড করতে হয়। হ্যাঁ, এই সফটওয়্যারটা এখন আপডেটেড হয়ে গেছে আমার, হ্যাঁ আপডেটেড হয়ে গেছে, এটা তো পুরনো আছে, তাহলে সেই সফটওয়্যারটা আমাদেরকে নিতে হবে, অটোমেটিক সেখানে চলে আসে সব, আর না হলে এগুলো ডাউনলোড করতে হয়। তো এখানে দেখে নিয়ে আছে কি না, থাকাতে কথা আমি ইউজ করেছি, স্টুডেন্টরা দেখিয়েছি, তার মানে আছে অবশ্যই। ইন্ডিয়া 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 ইন্ডিয়া, এই দেখো আরএস, ইংলিশ আরএসটা আছে, ঠিক আছে। তো আরএস এখন উঠে গেছে, তো আরএস ইউজ করি, আমরা ইউজ করি, আমাদের টাকা পয়সা অনেক সময় আরএস ইউজ করতে হয়, ঠিক আছে। তাহলে এবার তুমি যে অ্যামাউন্ট দেবা কোনো অসুবিধা নেই, আরএস অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এই অ্যাকাউন্টিংয়ের ব্যাপারটা বুঝতে পারলাম। তুমি এই সেলটা সিলেক্ট করলা, পাশের সেলটা সিলেক্ট করো, এই পাশের সেলটা সিলেক্ট করে এইটাকে করে দাও, এখান থেকে কি করে দিলাম, এটাকে ডেট করে দিলাম, কি করে দিলাম, শর্ট ডেট করে দিলাম। শর্ট ডেট মানে কি, ছোট ডেট, হ্যাঁ, তাহলে শর্ট ডেট করে দিলাম। তাহলে এইখানে তুমি যদি কিছু লেখো সেটা কিসে পরিণত হয়ে গেল, ডেটে অটোমেটিক হয়ে যাবে। তো যাই তাই লিখলে তো হবে না, আমাকে একটা ডেট দিতে হবে, ধরেন হয়তো 1/1/2025, তাহলে সেইভাবে ডেট দিতে পারি আমরা। কিন্তু তুমি যদি সংখ্যাও লিখো অটোমেটিক কী হয়ে যাবে, এটা ডেট করে নেবে, নিজের মতন করে ডেট করে নেবে, এই এক সমস্যা, ঠিক আছে। তাই যাই তাই লেখা যাবে না, তুমি যেহেতু ডেট করেছো তার মানে তোমাকে কি এন্ট্রি করতে হবে, ওখানে ডেটই এন্ট্রি করতে হবে। এটা গেল শর্ট ডেট। এবার আসছি আমরা লং ডেট, এখান থেকে 15, 14 থেকে 20 পর্যন্ত সিলেক্ট করলাম। এইখানে গিয়ে দেখো লং ডেট অপশান আছে, লং ডেট মানে হচ্ছে এইটা, লং ডেট মানে বড় ডেট। হ্যাঁ, তুমি হয়তো বললে 1 জানুয়ারি 2026, তাহলে এই ডেটটা আমরা এইভাবে লিখি সাধারণত। এবার ক্লিক করে দেখো, ওই দেখো কি বারটাও তো বুঝে গেছি এখান থেকে, তাই না। আমি অন্য একটা দিই যে 15/8/1947 এলো, 15/8 হয় না, এটা কি হবে 8/15 কারণ এই ফরম্যাটে কি আছে, MMDDYY ফরম্যাট আছে, তার মানে 1947 সালে 15 আগস্ট কি বার ছিল, শুক্রবার লেখা আছে, ফ্রাইডে লেখা আছে, দেখো লং ডে। তাহলে আমরা তো একটা ফাংশন শিখেছিলাম, উইকডে ফাংশানে সংখ্যা দেখা যেত, সেই সংখ্যাতে বলতাম যে কী বার ছিল, এটা তো আমরা এখান থেকে বার করতে পারি, তাই না। তবে ফাংশানের মতন কোনো জায়গায় কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডেটের আমরা লং ডেট, তাহলে এইভাবে তুমি যদি যে কোনো একটা ফরম্যাট সেট করে দিয়ে থাকো, তাহলে তুমি যাই লেখো ওটাকে ডেটে কনভার্ট করে নেবে অটোমেটিক্যালি ও, ঠিক আছে। তাহলে এটার কাজ হচ্ছে এটা, এটা বোঝা গেল।
এটাতে আমরা সিম্বল, অ্যাকাউন্টিং সিম্বল সেট করতে পারি, পার্সেন্টেজ সেট করতে পারি, দশমিক টাকা পয়সার ক্ষেত্রে কমা ভ্যালু যেটা থাকে। ধরো তুমি অনেক টাকার অ্যামাউন্ট লিখেছো, এত টাকার অ্যামাউন্ট লিখে দিয়েছো, এই টাকাটা কত টাকা, এটা বেশি হয়ে গেছে, অত বেশি কমিয়ে দিই, অনেক বেশি হয়ে গেছে, এই যে টাকাটা এটা কত টাকা। তাহলে এটাকে সেপারেট করতে গেলে আমরা এটা দিয়ে সেপারেট করব। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, হয়তো লক্ষ, বুঝতে পারছো? হ্যাঁ, এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। হ্যাঁ, তো এই যে এইগুলোকে ওরা কমা দিয়ে এখানে সেপারেট করছে, ঠিক আছে? তো এই সেপারেটার যদি ইউজ করতে চাও তো করবে, না হলে না করবে, ঠিক আছে? আমাদের সেপারেটার ইউজ না করা দরকার হলে এটা করবো না আমরা। হ্যাঁ, এটা তাহলে এই ফরম্যাটটা এটা 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 এইগুলো কাজে লাগে এই ক্ষেত্রে। নেক্সট এবার আমরা জানবো, এইটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট অপশান, কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশন মানে শর্ত, আর ফরম্যাট মানে স্টাইল চেঞ্জ করা। ফরম্যাট বলতে কি, যে আমি বললাম যে এইখানে তোমাকে বলে দিলাম যে এইখানে যারা সাবজেক্টে 90-এর বেশি নাম্বার পেয়েছে তাদেরকে গ্রিন কালার করো, গ্রিন, একদম গ্রিন করে হাইলাইট করো। মানে আর যারা 40-এর কম পেয়েছে বা 50-এর কম পেয়েছে তাদেরকে লাল কালারের করো, রেড সিগন্যাল দিতে হবে, ঠিক আছে? তাহলে তোমাকে তো অনেক স্টুডেন্ট আছে 90-এর বেশি, দেখো এটা, তাহলে আমাকে গিয়ে কী করতে হবে, একে কী কালার বলেছি আমি, গ্রিন, তাহলে এটা গ্রিন করতে হবে, একটু বোল্ড করে দেবা যাতে বোঝা যায়, এই যে বোল্ড করে দিলাম। এইভাবে একটা একটা করে করতে তো প্রচুর টাইম লেগে যাবে, লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে তুমি যেহেতু শিখে গেলে এই কন্ডিশনাল ফরম্যাটিং, তাহলে কি করবে, এই সিলেক্ট করে নাও, কত কার উপর বলেছে, নাম্বারের উপর। তাহলে তুমি যদি এতটাও সিলেক্ট করো তাহলে এতটা সিলেক্ট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। যতটা বলবে ততটা সিলেক্ট করে নাও, যত মার্কশিট আছে সব একসাথে সিলেক্ট করে নাও, ঠিক আছে? তারপরে টোটাল সিলেক্ট করবে না, কেন করবে না? কারণ টোটাল তো 90-এর বেশি হবেই, তাই না? আমাকে সাবজেক্টগুলো বলেছে, তাই সাবজেক্টগুলোকে সিলেক্ট করলাম, এখানে 14 পর্যন্ত আমি সিলেক্ট করলাম। এবার কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবে, স্টেপ লেখা আছে এখানে তোমার, হ্যাঁ, এই দেখো স্টেপ লেখা, সিলেক্ট সেলস, ক্লিক কন্ডিশনাল ফরম্যাটিং, ক্লিক নিউ রুল, নিউ রুল বলে একটা অপশান পাবে, সেখানে ক্লিক করবে। তারপরে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট, ওইটাতে ক্লিক করবে, দিয়ে এই যে সেল ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 90, এটা তোমাকে বসাতে হবে, সেল ভ্যালুটাও চুজ করতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু চুজ করতে হবে, এবং 90 কত বেশি হলে সেটা চুজ করার পর তুমি ফরম্যাট বলে একটা বাটনে ক্লিক করবে, দিয়ে কালার চেঞ্জ করবে, স্টাইল চেঞ্জ করবে, ওকে ওকে করে দেবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে স্টেপটা ওখানে দেখলে এবার আমি তোমাকে দেখাই যে কীভাবে করবে। তাহলে সিলেক্ট করে নিয়েছি, ক্লিক কন্ডিশনাল ফরম্যাটিং, ফরম্যাটে ক্লিক করলাম, এইখানে দেখো নিউ রুল লেখা আছে, এখানে দেখতে পাচ্ছ, তুমি নতুন একটা রুলস দিতে চাইছো, নিউ রুলে ক্লিক করলে এর মধ্যে থেকে কোন অপশানটা সিলেক্ট করবো, এই ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট 2 নম্বর অপশানটাকে সিলেক্ট করবো আমরা। ওপরে 1 নাম্বারটা সিলেক্টেড ছিল, আমরা কোনটাকে সিলেক্ট করবো, 2 নাম্বার, রুলস টাইপ এটা, হ্যাঁ। ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট মানে হচ্ছে কার স্টাইল চেঞ্জ হবে, সেলের ভিতরে যে ভ্যালুগুলো দেখছো তাদের স্টাইল চেঞ্জ হবে, তারই ফরম্যাট চেঞ্জ হবে, ঠিক আছে? তাই ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট, নিচে দেখো সেল ভ্যালু লেখা আছে, এখানে বিটুইন করা আছে, বিটুইন মানে দুটো সংখ্যার মধ্যে হলে হবে, তো বিটুইন নয়, আমি কী করবো, এখান থেকে গ্রেটার দ্যান করবো, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কত, 90, তোমাকে তো আগেই বললাম 90-এর বেশি হলে কালার চেঞ্জ করবে, তাই না? তাহলে কালার কী করে করবো, এই ফরম্যাটে ক্লিক করবে, ফরম্যাটে গিয়ে তুমি কালার পেয়ে যাবে, কালার কোথায় পাবে, কালার কালার কালার, এধো কালার, এধো কালার, কালারে গিয়ে কোন কালারটা দেবো, গ্রিন গ্রিন গ্রিন, এই সবুজ কালারটা দেবো, লেখাটা বোল্ড করতে গেলে বোল্ডে ক্লিক করে দেবে, এরকম বোল্ডে ক্লিক করে রাখলাম, বোল্ড হবে। আর কিছু করবে, আর যদি করতে চাও তো এখানে বর্ডার নাম্বার হানা টানা আছে, এগুলো করতে পারো, দরকার নেই, ওকে করে দাও, তাহলে এই স্টাইলটা আসবে, এরকম আসবে। কী করে দেবো এবার, তাহলে একটা ওকে করলাম, আবার একটা ওকে, তাহলে দেখো কে কে 90-এর বেশি আছে, অটোমেটিক হয়ে গেছে, আমাকে আর ভাবতে হচ্ছে। এই ছেলেটার যদি নাম্বার বেড়ে 90 হয় কোনো সময়, ধরে না এ কত পেয়েছে, এ 85 পেয়েছে, রিভিউ করেছে, যে বেড়ে 90 হয়েছে, 90 হলে কালার কী হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? যেমন এই 91 পেয়েছিল, আবার রিভিউ করে নাম্বার কমে গেছে, এর ধরলো 89 হয়ে গেছে, তাহলে কী হয়ে গেল, হবে না, কালার চেঞ্জ হয়ে গেল, 90 থেকে বলা আছে। এবার যদি বলি 50-এর কম হলে লাল করবে, যারা 50-এর নিচে আছে তাদেরকে লাল হবে, রেড, তাহলে 50-এর নিচে নাই, দেখছি না থাকুক, আমি হ্যাঁ, তাহলে কেউ যদি বলে থাকে, তোমাকে শর্ত দিয়েছে তো, তাই না, তোমাকে তোমার বস বা কোম্পানি শর্ত দিয়েছে যে 50-এর নিচে হলে লাল আর 90-এর বেশি হলে সবুজ, তাহলে আবার দাও, একটা রুলস তো দিলে, তাহলে দুটো রুলস কন্ডিশন দিয়েছে, মানে দুটো রুলস তোমাকে দিতে হবে, তাহলে সেকেন্ড রুলসটাও দিয়ে দিই। তাহলে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবো, বলো কোথায় যাবো, এবার নিউ রুলে যাব, এবার কি করব, সেকেন্ড অপশান ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট, তারপরে বিটুইনের ওখানে ক্লিক করে কি লিখবো, গ্রেটার দ্যান মানে তো বড়, হ্যাঁ, লেস দ্যান, আচ্ছা লেস দ্যান নিবা না লেস দ্যান ইকুয়াল টু নিবা, লেস দ্যান ইকুয়াল টু যদি করো, লেস দ্যান ইকুয়াল টু 50 যদি করো, তার মানে 50 পেলেও লাল দেখাবে, আর লেস দ্যান 50 যদি করো, 50-এর নিচে হলে লাল দেখাবে, 50 হলে লাল দেখাবে না,
লেস দ্যান করবা, তাহলে কি করবা লেস দ্যান 50, মানে 50-এর নিচে। আর লেস দ্যান ইকুয়াল টু 50 মিনস 50 অ্যান্ড লেস দ্যান 50, ঠিক আছে। এবার কোথায় কি করবো, ফরম্যাটে ক্লিক করব, কালার কোথায় পাবো, অটোমেটিক এখানে কালার পাবো, কি কালার দেব, রেড কালার, লেখাটাকে কি করলাম বোল্ড, আর যদি মনে কেটে দেবো মাঝখান থেকে এরকম স্ট্রাইক থ্রু দিয়ে দেবো, স্ট্রাইক থ্রু এরকম দাগ দিয়ে দেবে এরকম, ঠিক আছে, দাগ দিয়ে দিলাম একটা, দিয়ে কি করলাম ওকে, এটা আমার ইচ্ছা মতন করলাম, এটা তো উচিত নয় তো করে দিলাম, এবার ওকে। এবার কেউ আছে কিনা দেখো, কটা আছে, দুটো, ও বাবা আছে তো, এই দেখো 47 আছে, তাহলে নাই নাই করছিল, দেখো 1 2 3 4 আমার কতগুলো আছে, হ্যাঁ, তাহলে এখানে একে 50 দিয়ে দাও, একে 50 দিয়ে দাও, দেখো ফাঁকা বেঁচে গেল, ঠিক আছে, রেড সিগন্যাল থেকে। আর যদি 49 করে দাও একে, তাহলে আবার ধরে নাও লাল হয়ে যাবে। তাহলে এই হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, শর্ত দিয়ে স্টাইল চেঞ্জ করা, বোঝা গেল। তাহলে এগুলো কাজে লাগে, খুব কাজে লাগে। এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের অনেক অপশান আছে, তোমাদের আমি জাস্ট একটা দেখালাম যে কিভাবে শর্ত দিয়ে তুমি স্টাইল চেঞ্জ করবে, ঠিক আছে। ধরুন মার্কশিটের ক্ষেত্রে আমি বললাম, মার্কশিটের ক্ষেত্রেই বললাম, যাদের বেসিক পে অত টাকার বেশি তাদেরকে এই কালারটা করো, যাদের বেসিক পে এত টাকার কম তাদেরকে এত করো, বা যাদের বেসিক পে এত থেকে এতর মধ্যে তাদেরকে এই কালারটা করো। আচ্ছা আমি বললাম 60 থেকে 70-এর মধ্যে যাদের নাম্বার তাদের কালারটা একটু অন্যরকম করে দাও, 60 থেকে 70-এর মধ্যে, ঠিক আছে। তাহলে তুমি কি করবে, আবার সিলেক্ট করবে, ঠিক আছে, যতটা সিলেক্ট করবে ততটা পরে অ্যাপ্লাই হবে কিন্তু, হ্যাঁ। এই যে 14 পর্যন্ত সিলেক্ট করেছিলাম, এখানে গিয়ে 14 এখানে গিয়ে নাম্বার বসাও, দেখো এখানে গিয়ে এটা বসাও, দেখো কালার চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো। 74 লিখলাম কোনো কালার নাই, ও এটা কততে লিখেছি, 15-তে লিখলে তো আসবে না, 15-তে লিখলে মনে হয় আসবে না, দেখো 90-এর বেশি আসছে না, 15-তে আসছে কারণ এটাতে সিলেক্ট করিনি, এই পর্যন্ত সিলেক্ট ছিল, ঠিক আছে। এখানে দেখো 74 কোনো কালার নাই, আবার তুমি 90-এর ওপর লেখো, এলো, ঠিক আছে এটা। এবার বললাম 60 থেকে 80-র মধ্যে তাদের একটা কালার করো, 60 থেকে 80-র মধ্যে হলুদ করে দাও, তাহলে সিলেক্ট করে নাও, যতটা বলেছিলাম ততটাই সিলেক্ট করবে। তাহলে আমি 14 পর্যন্ত কি হলো, এখান থেকে সিলেক্ট করি 14 নাম্বার সেল পর্যন্ত, এখান থেকে সিলেক্ট করে নিলাম 14 নাম্বার রো পর্যন্ত, ঠিক আছে। সিলেক্ট করে নিয়ে কোথায় যাবো, কন্ডিশনাল ফরম্যাটিং, কি করব, নিউ রুল দিয়ে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট, তাহলে এটা কি থাকবে, বিটুইনই থাকবে, কত থেকে কত, 60 থেকে 80, 60 থেকে 80 হলো, বিটুইন মানে দুটো সংখ্যার মধ্যে হতে হবে, 60-এর কম পেলেও আসবে না, 80-র বেশি পেলেও আসবে না, 60 থেকে 80-র মধ্যে আসবে, ঠিক আছে। ফরম্যাটে যাব, দিয়ে কালার চুজ করব, আমি এখান থেকে কোনো একটা হলুদ কালার বলছিল, হলুদ কালারটা নেব, এই কালারটা দিই, হলুদ না দিই, এই কালারটা দিলাম, ঠিক আছে, হ্যাঁ হলুদটা বোঝা যাবে না ভালো, ঠিক আছে, এই কালারটা দিলাম, একে বোল্ড করলাম, আবার ইটালিকও করলাম, একটু বেঁকানো করে দিলাম, ঠিক আছে। আচ্ছা দিয়ে ওকে, ওকে, আর দেখো যে 85 পেয়েছে আর কোনো রং নাই, 89 পেয়েছে কোনো রং নাই, দেখো কিছু নাই, এরা থাক তাহলে, ঠিক আছে। তাহলে 60 থেকে 80-র মধ্যে তাদের এই কালার করে দিয়েছি, ঠিক আছে, হবে 60 থেকে 80 বলেছি, মানে 60 পেলেও হবে, 60 দিয়ে দেখো, এই দেখো 59 পেলে হবে না, ঠিক আছে, আর 81 পেলেও হবে না, ঠিক আছে, এটা। আচ্ছা তাহলে এবার আমি এই রুলসগুলো তুলে দিতে চাইছি, রাখতে চাইছি না, তুলে দিবে, কি করে তুলবে, কন্ডিশনাল ফরম্যাটে ক্লিক করো, নিচে ক্লিয়ার কি লেখা আছে, ক্লিয়ার রুলস, ক্লিয়ার রুলস, এখানে অপশান দুটো আছে, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার সিট, কোনটা করবে, হ্যাঁ এন্টায়ার সিট মানে কি, তুমি দেখালো এই নাম্বারগুলোর উপর একরকম কন্ডিশন দিয়েছো, টোটালের পর একরকম কন্ডিশন দিয়েছো, বা এই নামের পর একরকম কন্ডিশন দিয়েছো, অনেক জায়গায় তুমি কন্ডিশন দিয়ে রেখেছো। তাহলে এবার তুমি যদি তুলতে চাও সবগুলোই তুলে দেবে, না যেটুকু সিলেক্ট করছি সেটার পর থেকে তুলবো, তাহলে আমি এন্টায়ার সিট করলে পুরো সিটে যা আছে সব উঠে যাবে, ঠিক আছে। আমি চাইছি অতটা না, আমার যতটা সিলেক্ট করেছি সেই লেখার পর থেকে তুলবো, ক্লিয়ার রুলসে গিয়ে সিলেক্টেড সেলস ক্লিয়ার করবো, উঠে গেল, তাহলে আমার যা ছিল তাই থেকে গেলো। 93টা সবুজ কেন আছে, কারণ ওকে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে রং করিনি, প্রথমেই তোমাদের রং করে দেখাচ্ছিলাম যে এইটা এইভাবে রং করতে হতো তোমাকে, ধরে ধরে এইভাবে ক্লিক করে করে, তাই না, তার জন্যও কালার হয়ে আছে, এটা নর্মালি থাক, তাই না। মানে আমি দেখাচ্ছিলাম যে এইটা যদি একটা একটা করে তোমাকে করতে বলে এবং অনেক স্টুডেন্টের যদি মার্কস থাকে তাহলে কত সময় লাগবে, প্রচুর লাগবে, ওকে এটা। এবার কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মজা দেখো, এখানে আরও অনেক অপশান আছে, এই যে এখানে না অনেক অপশান আছে এখানে, ঠিক আছে। এই অপশানগুলো জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আজকে এইটাই হবে, মানে এইটার পরে তোমরা এটাকে প্র্যাকটিস করে ভালো করে, ঠিক আছে। দেখো মার্কশিটের পর টোটালটাকে সিলেক্ট করলাম,
আমি টোটালটাকে সিলেক্ট করলাম, দিয়ে এই যে অপশানগুলো আছে এইটা সিলেক্ট করলাম। এইখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এই যে এখানে আছে দেখো অনেক, এই প্রথমে আছে হাইলাইট সেল রুলস, তার মধ্যে কি আছে গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, তারপরে কী কী আছে গো, ইকুয়াল টু আছে টেক্সট দ্যাট কন্টেন্ট, আর হচ্ছে এ ডেট কন্টেনিং ডুপ্লিকেট ভ্যালু। এইখানে মজার জিনিস দেখো, তোমার এখানে অনেক স্টুডেন্টের নাম আছে, অনেক নাম আছে, হ্যাঁ অনেক নাম আছে, দিয়ে আমি বললাম একই নামের যতজন আছে, একই নামে কতজন আছে, আমি কয়েকটা লিখি ধরে না, এখানে অমিতকে আবার একটা ডুপ্লিকেট মারলাম, আর এখানে অমিতকে আর রয়্যালকে ডুপ্লিকেট মারলাম, আর হচ্ছে হাসানকে ডুপ্লিকেট দিই, হাসান, ওকে। এরকম অনেক স্টুডেন্ট আছে। এবার আমি বললাম এখানে তো অল্প কয়েকজনের, যদি প্রচুর থাকে তাই না, তাহলে সবগুলোকে সিলেক্ট করে নাও, দিয়ে তোমাকে বললাম এদের মধ্যে ডুপ্লিকেট কতজন আছে, মানে একই নাম ডবল কতজন আছে। তুমি ভাবতে পারবে গোটা, যদি মুর্শিদাবাদে চেক করতে বলে যত স্টুডেন্ট আছে একই স্টুডেন্টের নাম বাবার নাম কত জায়গায় আছে ডবল দেখি। কারণ তোমাদের মতো অনেক স্টুডেন্ট যাদেরকে নিয়ে আমাদের কাজ করতে হয়, যে বাংলা শিক্ষা পোর্টালে তুমি রাজারামপুর স্কুলে ভর্তি হয়ে আছো বা লস্করপুরে ভর্তি হয়ে আছো, তাহলে তোমার নাম বাবার নাম তো ম্যাচ করবেই। দু জায়গাতে প্রচুর স্টুডেন্ট ভর্তি আছে জানো, যে প্রাইমারিতেও পড়ছে প্রাইভেটেও পড়ছে, আবার একটা প্রাইমারিতে নয় 2-3টে জায়গায়, ওখান থেকেও ড্রেস নিবে, ওখান থেকেও জুতো নেবে, ওখান থেকেও বই নেবে জুতো নেবে, এখান থেকেও সাইকেল নেবে, ওখান থেকেও সাইকেল নেবে, ঠিক আছে, হয়েছে এগুলো। এই দূর করতে গেলে ডুপ্লিকেট ফাইন্ড আউট করতে হবে, যাতে নাম বাবার নাম আর ডেট অফ বার্থ যদি ম্যাচ করে যায় তাহলে সে তো ডুপ্লিকেট হবেই, নাহলে চেক করতে হবে যে একই কী করে হয় দুটো স্টুডেন্টের। এগুলো মেলা খুব মুশকিল আছে, নাম বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ, তিনটে জিনিস যদি একটা স্টুডেন্টের একই হয়ে যায় দু জায়গাতে, তাহলে অবশ্যই সে ডুপ্লিকেট। নাম বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ, চারটে জিনিস, ঠিক আছে, এক হওয়ার যায় না সব সচরাচর, ঠিক আছে। নাম মিলতে পারে, ডেট অফ বার্থ মিলতে পারে, একই সঙ্গে জন্ম হতে পারে, সব কিছু হতে পারে, বাবা মায়ের নাম হুবহু একই হয়ে যাবে, এটা খুব মুশকিল আছে, ঠিক আছে। ডেট অফ বার্থ আলাদা হতে পারে, ঠিক আছে। আচ্ছা দেখো ডুপ্লিকেট ফাইন্ড আউট করবো আমি এখান থেকে, তাহলে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করে দেবা, দেখো কে কে ডুপ্লিকেট আছে দেখতে পেয়েছো। অমিত আছে ওখানে, অমিত, রয়্যাল, হাসান, অমিত এগুলো সব ডুপ্লিকেট, মানে ডবল ডবল আছে, অমিত দুটো আছে, হাসানও দুটো আছে, রয়্যালও দুটো আছে, আর এই সৌরভ, সুমন, সুমিত, কাঞ্চন, দীপঙ্কর এরা ডুপ্লিকেট নাই। তাহলে ডুপ্লিকেট ফাইন্ড আউট করতে কী কালার দিয়ে ফাইন্ড আউট করলে, এই কালার দিয়ে, কালারটা তুমি চেঞ্জ করতে পারো, যে এরকম চেঞ্জ করতে পারো বা এরকম চেঞ্জ করতে পারো, ঠিক আছে। তো যেটা দিয়ে ভালো লাগবে সেটা করবে, আমার এটা দিয়ে ভালো লাগলো, এটা করা আছে সিস্টেমে, এটা যদি ক্যান্সেল করে দাও তাহলে দেখো উঠে গেল। তুমি যদি পুরো আগে সিলেক্ট করে এটা করে রাখো, তাহলে এন্ট্রি করতে গেলে তোমাকে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে যে ডুপ্লিকেট, বুঝলে তো। যেমন দেখিয়ে দিই, ধরুন আমি এতটা করে রাখলাম, পুরো শেষ পর্যন্ত করে নিলাম, হ্যাঁ সিলেক্ট করে নিলাম, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে হাইলাইট ডুপ্লিকেট ভ্যালু এইটা ওকে করে দিলাম, ঠিক আছে। করা থাকলে এগুলো ডুপ্লিকেট ধরাই পড়ে গেছে আগে। এবার আমি নতুন করে আরেকজনের নাম লিখছি, সৌরভের নাম লিখছি, SOURAB, সৌরভ কি যেন দাস, DAS, এবার এন্টার মারো, অটোমেটিকলি কী হয়ে গেল, লাল হয়ে গেল, নাম তো ম্যাচ করছে, বানান তো ম্যাচ করছে, তাই না, ডুপ্লিকেট হয়ে গেল। এখানে একটা ফোন নাম্বার লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10, নিচে একটা ফোন নাম্বার লিখলাম 1 2, সেম লিখতে হবে নাহলে পারবো না, 8 5 4 5 7 5 4 5 4 7, এটা ফোন নাম্বার হলো, দেখো ডুপ্লিকেট ধরে নিল। তাহলে আমি আগে থেকে যদি করে থাকি তখন ভাই তোমার তো এন্ট্রি করা আছে, দেখিয়ে দেবে কোথায় এন্ট্রি করা আছে, তুমি দুবার এন্ট্রি করতে পারবে না, ঠিক আছে। তাহলে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এটা চেক করতে পারবো আমরা, ডুপ্লিকেট চেক করতে পারবো, ঠিক আছে। আর কি পারবো এখানে দেখলাম, এখানে কি ছিল, গ্রেটার দ্যান লেস দ্যান, এগুলো তো আমরা ওখান থেকে করতে পারছি, তুমি গ্রেটার দ্যান অত, গ্রেটার দ্যান লেস দ্যান এগুলো তো আমরা করতে পারছি, ইকুয়াল টু করতে পারি, টেক্সট দ্যাট কন্টেন্টও করতে পারি, ডেট কন্টেন্ট, ডুপ্লিকেট ভ্যালুটা কাজে লাগে, ঠিক আছে। আচ্ছা এই টপ বটম, টপ 10কে তুমি হাইলাইট করতে চাও, বটম 10কে হাইলাইট করতে চাও, যে আমার অনেক স্টুডেন্ট আছে তার মধ্যে টপ 10 যে আছে সে হাইলাইটেড হবে, বুঝতে পেরেছো। তাহলে আমার তো টপ 10ই আছে, অনেক বেশি নাই, তাহলে এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে। দি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে এই যে টপ, আমি বললাম টপ 10, কী কালার দেবো, সবাই টপে পড়ে গেল, বুঝলে তো, তাই বললো না, কারণ তো এটা টপ 10টার মধ্যেই আছে, 10টা কম হলে আবার হতো, তো আমার এটা করে লাভ নেই, ক্যান্সেল করে দিলাম। বেশি নিবা তাহলে বুঝতে পারবা, যদি 2000 স্টুডেন্ট থাকে তাহলে টপ 10টা বুঝতে পারবা, এখানে 5 অপশান নাই। আচ্ছা করা যাবে, অবশ্যই করা যাবে, তারপরে দেখছি আমি, ঠিক আছে। ওর ভিতরে ঢুকে সেটিংসে ঢুকে করতে হবে আমাকে। এই সেটিংস বলতে তোমার এই দেখো এখানে যেতে হয়, মোর রুলসে যেতে হয়, এখানে গিয়ে দেখো টপ 10-এর জায়গায় কী করবো আমি, টপ 5 করে দেবো, ঠিক আছে, ঠিক আছে, সবই হবে।
হ্যাঁ, দিয়ে এবার ফরম্যাটটাও তোমাকে চেঞ্জ করে আসতে হবে, যে সেট করে আসো কী কালার দেবা, তুমি নিজের ইচ্ছা মতন কালার সেট, টপ 5কে তুমি গ্রিন কালার দেবা, ঠিক আছে, বোল্ড করবা, দিয়ে ওকে করে দাও, দিয়ে এটাকে ওকে করে দেবো, ওকে ওকে, তাহলে টপ 5 দেখো কালার হয়ে গেছে, এরাই কালার হয়েছে, ওই লাস্টের দুটো হয়নি। টপ 5-এর বাইরেও কালার হয়েছে নাকি? 1 2 3 4 5 6টা হয়ে গেছে। এবার ওখানে কি, হ্যাঁ 6টা কেন হলো, এখানে কী লেখা ছিল? ওইখানে কিছু, ওখানে যা কিছু চেঞ্জ হয়েছিল, যাই হোক আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কী করলাম, এটাকে ক্লিয়ার রুল ফ্রম দ্য সিলেক্টেড সেট তুলে দিলাম। আচ্ছা, টপ 5-এর ওটা দেখবে তোমরা একবার টেস্ট করে, ওটা কোনো অসুবিধা নেই, ঠিকই আছে, ওটা আমার ওখানে কিছু একটা ভুল হয়েছিল, ইকাল টু বা এরকম কিছু ছিল। আচ্ছা, এখানে একটা জিনিস ডাটা বার, এইটা খুব ভালো মজার জিনিস, তোমার পারফরমেন্স কেমন, কাজের গতি কেমন, তার বার দেখাবে, যেমন টাওয়ার দেখায় না মোবাইলের, নেটওয়ার্ক কেমন আছে না আছে, তো মোবাইলের টাওয়ারগুলো ভালো করে দেখতে হবে এই ডাটা বার দিয়ে। তুমি এই ডাটা বারে ক্লিক করো, দেখো যার যেমন রেজাল্ট তার বার কালারটা দেখো, বড় করো, এবার ভালো করে বুঝে দেখো, বুঝতে পেরেছো কোনটা বেশি? এর বারটা বেশি আছে, তাই না? আচ্ছা, ডাটা বারগুলো দেখো, ডাটা বারের অনেক রকম কালার আছে, কোন কালারটা দিলে ভালো লাগবে সেটা তুমি নিজের সঙ্গে সেট করতে পারো পারফরমেন্সের উপর, তাই না? এই ধরো এই কালারটাই আমি দিলাম, এই কালারটা যদি দিই, একটু ডিপ কালার আছে, 540 পেয়েছে, তো এই জন্য ভালো যদি নাম্বার পায়, মানে এখানে যদি বেশি নাম্বার দাও, হলো 90 90 90 90, এবার কালারটা দেখেছো কোথায় গেছে, মোটামুটি মানে হেভি নাম্বার পেয়েছে ধরানো, ঠিক আছে, এবারে কালার বারটা কোথায় চলে গেছে, এর তুলনায় এরা অনেক কম পেয়ে গেছে, তাই বারটা এরকম চলে এসছে, তাই না? এত বেশি নাম্বার হয়ে গেল, অনেক বেশি নাম্বার পেয়ে গেছে। আচ্ছা, এবার আসি বার ছাড়া আর কি আছে, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ডাটা বার ছাড়া আর কি আছে, ডাটা বার ছাড়া কালার স্কেল আছে, যে কালারগুলো কম্বিনেশন করতে পারো, যে ভালো পেয়েছে তার মানে ডাটা বারটা তুলে দিই আগে, নাহলে হবে না, ঠিক আছে, ডাটা বারটা তুলে দেবে কী করে, একই উপর ডবল দিলে অনেক রকম চলে আসবে, তখন বুঝতে পারবো না, এখানে গিয়ে সেম জিনিস ক্লিয়ার রুল করবে, দিয়ে সিলেক্টেড সেল উঠে যাবে। এবার দেখো এইখানে আছে ডাটা বারের তো কালার হলো, এবার কালার তুমি দেখো যে ভালো তার কালারটা কিন্তু আস্তে আস্তে, মানে এই কালারগুলো চেঞ্জ করতে পারো, যে আস্তে আস্তে ডিপ হবে, ঠিক আছে, এগুলো করতে পারো কালার। আর কিছু আইকন আইকন সেট করতে হবে, যে টাওয়ারের ব্যাপার তোমাকে বলছিলাম, যে টাওয়ারটা দেখো, ফুল টাওয়ার কার আকার আছে, কার ফুল টাওয়ার, 547 ফুল টাওয়ার, 57 ফুল টাওয়ার, মানে ও নাম্বার বেশি পেয়েছে, ঠিক আছে, তাই টাওয়ার ফুলের নাম্বার, টাওয়ার কম সব থেকে 400, ও এর টাওয়ার সব থেকে কম, মানে সব থেকে কম পেয়েছে, ও টাওয়ারই নাই, মানে লাস্ট হয়েছে ও, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই টাওয়ারগুলো সেট করতে পারবে কোথা থেকে, এই আইকন থেকে, টাওয়ারের জায়গায় তুমি যে এই কালার সেট করে দিতে পারো, যে কালার দিতে পারো, ঠিক আছে, দেখো কালার দিতে পারো, গ্রিন কালার আছে, এরা রেড কালারে পড়ে গেছে, বুঝতে পেরেছো তো, মানে খারাপ পারফরমেন্স, তাই রেড সিগন্যাল, তোমার পারফরমেন্স খারাপ, রেজাল্ট দিনকে দিন খারাপ হচ্ছে, তোমার পারফরমেন্স এখানে দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে। তো এই জিনিসগুলো আইকনগুলো আমরা এই যে এরকম অ্যারো কি দিয়েও করতে পারি, যে অ্যারো কি আছে না, অ্যারো কি দিয়েও করতে পারি, আপ ডাউন এরকম বিভিন্ন রকম অ্যারো কি আছে, ক্লিক করো, দেখো অ্যারো, সবুজ অ্যারোটা উপরে উঠছে, এদের পারফরমেন্স ডাউন, এটা একটু আপে উঠছে, ঠিক আছে, একদম ডাউন লাল একদম, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এই আইকনগুলো আমরা নিজের ইচ্ছা মতন সেট করতে পারি, তাহলে এই এরকম আছে, এগুলো দিতে পারি, এই যে এইটা দেখো, হ্যাঁ এই সিগন্যালটা দেখো, এটা হচ্ছে কি ফিল কালার দিয়ে, এ মোটামুটি গোটায় ফিল হয়েছে, তাই না, এর কতটুকু এগারো ফাঁকা নাই, হ্যাঁ এর অর্ধেক 50-50 এসছে, ধরে না এটা মোটামুটি একটু বেশি এসছে, এটাও একটু আছে, ঠিক আছে। তাহলে এই ধরনের বারগুলোকে তুমি সেট করতে পারবা, আইকনগুলোকে সেট করতে পারবা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের সাহায্যে, আর তুলে দিতে চাইলে ক্লিয়ার রুল। দেখো মজার জিনিস, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে কত কাজ হয়, তাহলে তুমি ইচ্ছা মতন কন্ডিশন দিয়ে, শর্ত দিয়ে কালার চেঞ্জ করতে পারছো, শর্ত দিয়ে ডুপ্লিকেট ভ্যালু বাইর করতে পারছো, আবার তুমি ডাটা বারগুলো সেট করতে পারবা, তোমার পারফরমেন্স কেমন হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। এইগুলো আমাদেরকে অ্যানালাইসিস করতে হয়, ডেটা অ্যানালাইসিস সময় খুব কাজে লাগে, যে আমার এখানে এতজন, তাদের আমি ডেটা এন্ট্রি করছি, এন্ট্রি করতে কার পারফরমেন্স কেমন, কে কতটা করলো, রেড সিগনালে আসছে, গ্রিন সিগনালে আসছে, ঠিক আছে। আমাদের ডে বাই ডে রিপোর্ট হয়, যখন কাজ হয় জানো তো, জেলা থেকে রিপোর্ট পাঠিয়ে দেয়, তুমি রেড জোনে আছো, তুমি গ্রিন জোনে আছো, মানে তোমার পারফরমেন্স ভালো না, তুমি কাজ করছো না, আরও আগাও, মানে করো, কাজ করো, ঠিক আছে। তাহলে এইগুলো করা থাকলে এগুলো অটোমেটিক ধরে নেবে। তাহলে এইটুকুটাই থাক আজকের কন্ডিশনাল ফরম্যাটিং পর্যন্ত, ঠিক আছে। নেক্সট দিন আমরা এদিকে এখানে আমাদের ইম্পর্টেন্ট এই ডেটা টাইপের মধ্যে কয়েকটা অপশান আছে, যেগুলো ইম্পর্টেন্ট খুব বেশি, এক্সেলের ওই ইফ ফাংশনটা যদি ভালো করে করতে পারো, ইফটাকে শিখে নেবে ভালো করে, তাহলে এই বাকি অপশানগুলো এখান থেকে শিখলেই মোটামুটি এক্সেলটা তোমার কভারেজ হয়ে যাবে, ঠিক আছে। মজার জিনিস, এক্সেল কিন্তু প্র্যাকটিস করতে হবে ভালো।